স্টুডেন্টস, আমরা অ্যাগ্রোনমি পরপর পড়াচ্ছি। প্রথম চ্যাপ্টার শস্যের বৃদ্ধি। আজকে শস্যের বৃদ্ধির শেষ পার্ট আর কি, পার্ট 6, কতিপয় ফসল চাষের অনুকূল অবস্থা। এটাই এই শস্যের বৃদ্ধি থেকে শেষ। তোমরা বাকি 5টা যে পার্ট করে ভাগে করেছি সেগুলো একটু দেখে নেবে। মোট 6টি পার্ট হলো এই শস্যের বৃদ্ধি চ্যাপ্টার থেকে। 6টি পার্টে মানে ছোট ছোট করে দিয়েছি, তোমরা এগুলো শুনলে তোমাদের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হবে। দেখো, ধান ভৌগোলিক অবস্থা প্রথমে হচ্ছে জলবায়ু। ধান ক্রান্তীয় জলবায়ুর ফসল, উষ্ণ ও আর্দ্র জলবায়ু ধান চাষের উপযোগী। তাই এরকম জলবায়ু অঞ্চলে ধান চাষ বেশি। এটাকে এখানে শুনতে হবে, এই কারণে দেখো অনেক প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে ধান ড্যাশ জলবায়ুর ফসল, ক্রান্তীয় জলবায়ুর ফসল। ধান চাষের উপযোগী কেমন অবস্থা থাকবে? উষ্ণ ও আর্দ্র জলবায়ু ধান চাষের উপযোগী। ঠিক আছে, তাহলে এইরকম জলবায়ু অঞ্চলে ধানের চাষ বেশি। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে কোন জলবায়ু অঞ্চলে ধানের চাষ বেশি হয়, তাহলে আমাদের বলতে হবে যে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ধানের চাষ বেশি হয়। এবার বৃষ্টিপাত। ধান গাছ অর্ধ জলজ তৃণ প্রজাতির ফসল। এর বৃদ্ধির জন্য জলের প্রয়োজন সর্বাধিক। বৃষ্টিপাত জলের যোগান দেয় ও বায়ুর আর্দ্রতা বজায় রাখে। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের পক্ষে উপযোগী। ধান চাষের প্রথম অবস্থা 150 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। সময় উপযোগী বৃষ্টিপাত না হলে ধান চাষের বৃষ্টিপাত হলে ধান চাষের উন্নতি ঘটে, আর যদি ঠিকমতো বৃষ্টিপাত না হয় ধান চাষ কিন্তু হয় না। ধান পাকার সময় ও কাটার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন। এ সময় বৃষ্টি হলে ক্ষতির সম্ভাবনা থাকে। তো প্রথমে একরকম, কিন্তু যখন কাটার সময় তখন শুষ্ক আবহাওয়া দরকার। তখন যদি বৃষ্টি হয় তখন উল্টো রিয়াকশন, তখন কিন্তু ক্ষতি হতে পারে। 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ধান চাষ করলে জল সেচের প্রয়োজন হয়। ধানের চারার বৃদ্ধির সময় প্রতি মাসে 12.5 সেন্টিমিটার ও তার বেশি বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয়। ধান গাছের বৃদ্ধির বিভিন্ন অবস্থায় জলের পরিমাণ জলটা যেহেতু এটা জলটা প্রয়োজন প্রচুর, তাহলে জলের অবস্থাও ঠিক রাখতে হবে, জলের পরিমাণও ঠিক রাখতে হবে। এবার দেখো বিয়ান অবস্থা। এই অবস্থায় জমিতে 2 থেকে 3 ইঞ্চি মানে 5.0 থেকে 7.5 সেন্টিমিটার জল থাকা দরকার। এ সময় ধান গাছের গোড়া থেকে পাঁশকাঠি বের হয়। এবার যদি বলা হয় প্রশ্ন যে ধান গাছের গোড়া থেকে পাঁশকাঠি কখন বের হয়, সেটা হচ্ছে বিয়ান অবস্থায়। এবারে বৃদ্ধি দশা দেখো, ধান গাছের এ দশা 7ম সপ্তাহ থেকে ফুল আসার আগে পর্যন্ত, এবং এ দশায় ধান গাছের বৃদ্ধি বেশি হয়। এ সময় জমিতে 9 থেকে 12 ইঞ্চি মানে 22.5 থেকে 30 সেন্টিমিটার জল থাকা দরকার। এবার দেখো ফুল আসা থেকে ধান পাকা অবস্থা, এই সময় মাটি ভিজে থাকলেই চলবে। তাপমাত্রা কেমন থাকতে হবে? ধান গাছের জীবনচক্রে 21 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। তবে 16 ডিগ্রি থেকে 27.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধান গাছের বৃদ্ধির পক্ষে আদর্শ। অধিক উষ্ণতায়ও ধান চাষ হয়ে থাকে। ধানের ক্ষেত্রে দেখা গেছে যে চারা গাছে কম উষ্ণতা প্রয়োগে দেরিতে শীষ আসে এবং কর ও অধিকারী, এটা 1945-এ, এবং উচ্চ উষ্ণতা প্রয়োগে ফুল আশাকে ত্বরান্বিত করে, এটা হচ্ছে ঘোষ 1945, পরিজা 1943। এবার হচ্ছে আলোক। ধানের জীবনকালে আলোকের স্থিতিকাল বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিবাভাগ ও উজ্জ্বল সূর্যগ্রহণ ধানের ফলনকে প্রভাবিত করে। এবার মাটি কেমন, মাটিতে কেমন হবে? আউশ ধানের ক্ষেত্রে দেখো, আউশ ধান সব রকম মাটিতে চাষ করা যায়, তবে উঁচু ও মাঝারি বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে আউশ ধান ভালো হয়। আমন ধানের ক্ষেত্রে এঁটেল মাটিতে দেশি জাত ও বেলে দোআঁশ থেকে এঁটেল পর্যন্ত যে কোনো মাটিতে উচ্চ ফলনশীল ধান চাষ করা যায়। বোরো ধানের ক্ষেত্রে এঁটেল দোআঁশ ও দোআঁশ মাটি বোরো ধান চাষের পক্ষে ভালো। ভারতবর্ষে নিচু জমিতে বেশি ধান চাষ হয়ে থাকে। ধান জমির পিএইচ থাকে 5.0 থেকে 6.5 এর মধ্যে থাকলে ভালো হয়। এবার তোমাদের এখানে ছোট প্রশ্ন আসতে পারে যে ধান গাছের জমিতে, ধানের জমিতে পিএইচ এর মাত্রা কত? মানে এরপরে আমরা পিএইচ সম্পর্কে আলোচনা করব, তখন আরো বুঝবে। পিএইচ 5.0 থেকে 6.5 এর মধ্যে থাকলে ভালো হয় ধান জমির ক্ষেত্রে। এবার দেখো ভূপ্রকৃতি। সমভূমি ধান চাষের পক্ষে উপযোগী। ধান চাষের জন্য নিম্ন নদী উপত্যকা অধিক উপযোগী। সমভূমি অঞ্চলে ধান অধিক হলেও পার্বত্য অঞ্চলে ধাপ কেটে জমি সমতল করেও ধান চাষ করা হয়ে থাকে। এবার দেখো অর্থনৈতিক অবস্থা।
এক হচ্ছে মূলধন। বর্তমানে নিবিড় ধান চাষে অধিক মূলধনের প্রয়োজন হয়। ধান চাষ উন্নতি পদ্ধতিতে করতে হলে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, ঔষধ, যন্ত্রপাতি ইত্যাদির প্রয়োজন এবং তার জন্য মূলধন বিনিয়োগের পরিমাণ বেড়েছে। শ্রমিক, দেখো ধান চাষে প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। জমি তৈরি, বীজ বোনা, চারা রোয়া, মাধ্যমিক পরিচর্যা, ফসল কাটা, ফসল ঝাড়াই করা প্রভৃতি কাজে সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। সেজন্য ধান চাষ অধিক জনবসতিযুক্ত অঞ্চলে হয়ে থাকে, যেখানে এই শ্রমিকের অভাব না হয় সেরকম অঞ্চলে ধান চাষ হয় আর কি। গম, গমের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা কি? জলবায়ুর ক্ষেত্রে হিমোষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে শুষ্ক কৃষি পদ্ধতিতে গমের চাষ হয়ে থাকে। চাষের সময় অনুযায়ী প্রধানত দু প্রকারের গম চাষ হয়ে থাকে। একটা হচ্ছে বসন্তকালীন গম আর একটা হচ্ছে শীতকালীন গম। বসন্তকালীন গমের ক্ষেত্রে কি আছে? শীত প্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলে অতিরিক্ত বরফ জমে থাকার জন্য শীতকালে গম চাষ হতে পারে না। শীতের শেষে বরফ গলে গেলে বসন্তকালে যে গম চাষ হয় তাকে বসন্তকালীন গম বলে। এই প্রকারের গম শীতল বা অপেক্ষাকৃত কম শীতল আবহাওয়ায় ভালোভাবে বৃদ্ধি পায় ও ফুল ধারণ করে। আর শীতকালীন গমের ক্ষেত্রে উষ্ণ, নাতিশীতোষ্ণ ও উপক্রান্তীয় অঞ্চলে শীতকালীন আবহাওয়া গম চাষের উপযোগী হওয়ার দরুন শীতকালে গম চাষ হয় ও গ্রীষ্মকালের শুরুতে গম কাটা হয়। এই গম শীতকালীন গম নামে পরিচিত। পৃথিবীর অধিকাংশ গমই এই জাতীয়। ঠিক আছে, এই শীতকালীন গমই হচ্ছে পৃথিবীর অধিকাংশ জমিতে এরকম হয় আর কি। বৃষ্টিপাত, দেখো যেসব অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 10 থেকে 45 ইঞ্চি মানে 25.4 থেকে 112.5 সেন্টিমিটার, যেসব অঞ্চলে গম চাষ হয় সেসব অঞ্চলে আর কি গম চাষ হয়। তবে বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 30 ইঞ্চি যেটা তোমার সেন্টিমিটার হবে 62.5 থেকে 75 সেন্টিমিটার হলে গম উৎপাদন খুব ভালো হয়। এর কম বৃষ্টিপাত হলে সেচ দ্বারা ও শুষ্ক চাষ পদ্ধতির দ্বারা চাষ করা হয়। যদি বৃষ্টিপাত কম হয় তখন সেচের ব্যবস্থা রাখতে হবে। গম চাষের প্রথম অবস্থায় শীতল ও আর্দ্র আবহাওয়া প্রয়োজন। গাছের শীষ বেরোবার পর ও গম পাকার পর শুষ্ক উষ্ণ আবহাওয়া দরকার। তবে গমের দানার পুষ্টিকালে অল্প বৃষ্টিপাত হলে উৎপাদন ভালো হয়। গম প্রধানত সেচের উপর নির্ভরশীল। সেচের উপর নির্ভরশীল হলে যদি একটু বৃষ্টিপাত হয়, বৃষ্টির জলের সঙ্গে আসলে অনেক কিছু থাকে, তো অনেক উপাদান থাকে, সেই জন্য বৃষ্টি হলে একটু ভালো হয়। গমের উত্তম বৃদ্ধি তথা ফলনের জন্য গমের মুকুট শেকড় উৎপাদন, পাশকাঠি উৎপাদন, শীষ ও দানা উৎপাদন করলে জলের যোগান অপরিহার্য। সেচের জল কম থাকলে মুকুট শেকড় উৎপাদন অর্থাৎ বীজ বোনার 21 দিন পর ও ফুল আসার সময় অর্থাৎ বীজ বোনার 70 থেকে 75 দিন পর সময় আর কি, এই সময়টায় অবশ্যই সেচ দেওয়ার ব্যবস্থা করতে পারলে ফলন ভালো হয়। গম পাকার সময় বৃষ্টিপাত হলে শস্যের ক্ষতি হয়, কিন্তু যখন পাকার সময় তখন বৃষ্টিপাত হলে আবার উল্টোটি আসে, তখন শস্যের ক্ষতি হয়, নষ্ট হয়ে যায় আর কি। তাপমাত্রা, গম চাষের জন্য 20 থেকে 25 সেলসিয়াস তাপমাত্রা ও 110 দিন তুহিনমুক্ত অবস্থা থাকা দরকার। গমের ফুল আসার সময় তুষারপাত ও দানা তৈরির সময় ঝড় বৃষ্টি হলে ফসলের দারুণ ক্ষতি হয়। ভারতে শীতকালে গম চাষের উপযোগী তাপমাত্রা বিস্তীর্ণ অঞ্চলে পরিলক্ষিত হয়, জন্য ভারতে প্রধানত শীতকালে রবি শস্য হিসেবে গমের চাষ হয়। এবার দেখো আলো, শীতকালে 8 ঘন্টার বেশি উজ্জ্বল দিবালোক জলদি জাতের উচ্চ ফলনশীল গমের বৃদ্ধির সহায়ক। ছোট দিনে গম গাছের বৃদ্ধি ভালো হয় ও পাশকাঠির সংখ্যা বাড়ে ও দিনের স্থিতিকাল বাড়ার সঙ্গে সঙ্গে গমের পরিণতি ঘটে অর্থাৎ গাছে ফুল আসে। গম পাকার সময় সূর্য করজ্জ্বল উষ্ণ আবহাওয়ার প্রয়োজন, মানে সূর্য থাকবে আর কি, উষ্ণ আবহাওয়া থাকবে, সূর্য থাকবে আর কি। এবার দেখো মাটি, দোআঁশ, বেলে দোআঁশ, পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ প্রভৃতি মাটিতে গম ভালো হয়। জমিতে জল নিকাশের ভালো ব্যবস্থা থাকা দরকার। গম দাঁড়ানো জল সহ্য করতে পারে না, সেজন্য কি হতে হবে, মাটির পিএইচ থাকতে হবে 5.5 থেকে 7.5 এর মধ্যে থাকলে গম ভালো জন্মায়। তাহলে গমের ক্ষেত্রে পিএইচ কি, এটা তোমার প্রশ্ন থাকবে, গম চাষে মাটির পিএইচ কেমন থাকবে? মাটির পিএইচ থাকবে 5.5 থেকে 7.5 থাকলে ভালো হয় আর কি। আর গম দাঁড়ানো জল একদম সহ্য করতে পারে না। ভূমির প্রকৃতি, সমতল ও অল্প ঢালু জমি গম চাষের পক্ষে উপযোগী। পাহাড়ি এলাকায় ঢালু জমিতে ধাপ কেটে জমি সমতল করে গম চাষ করা যায়, তবে সেটা একটু কঠিন আর কি। অর্থনৈতিক অবস্থা দেখো, মূলধন, বর্তমানে নিবিড় চাষে অধিক মূলধনের প্রয়োজন হয়। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ প্রভৃতি সংগ্রহ করার জন্য মূলধন দরকার। এখন বর্তমানে এমন হয়েছে উচ্চ ফলনশীল বীজ না হলে কিন্তু সেই চিরাচরিত পক্ষে চাষ করলে ফলন পাওয়া যায় না। আর এখন রাসায়নিক সারও ব্যবহার করতে হবে, কীটনাশকও ব্যবহার করতে হবে।
শ্রমিক, উন্নত দেশে গম চাষের জন্য প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু গম চাষে উন্নত দেশগুলিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োগ কৌশলের ব্যবহার বাড়ায় শ্রমিকের প্রয়োজনীয়তা অনেকাংশে হ্রাস পেয়েছে। যেখানে উন্নত কৃষি পদ্ধতি নেই, যন্ত্রপাতি নেই, প্রয়োগ কৌশল জানে না, সেখানেই শ্রমিকের প্রয়োজন মূলত উন্নত দেশে, কিন্তু উন্নত দেশে কিন্তু শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক হ্রাস পেয়েছে, কারণ ওরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আর কি। এরপরে আখ, সুগার কেন আর কি। আখের রস, চিনি, গুড় ও খাদ্যসারি তৈরিতে ব্যবহৃত হয়। পৃথিবীর মোট চিনি উৎপাদনের 60% আখ থেকে উৎপাদিত হয়। অন্য জিনিস তো চিনি হয়, বিট থেকে হয়, আর অনেক কিছু থেকে হয়, কিন্তু চিনির 60% কিন্তু আখ থেকেই হয়। ভৌগোলিক অবস্থা আর কি। জলবায়ু, আখ ক্রান্তীয় অঞ্চলের ফসল, তবে উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে সেচের সাহায্যে আখ চাষ করা যায়। একটা বৃষ্টিপাত, দেখো আখ চাষে অধিক বৃষ্টিপাতের 150 সেন্টিমিটার প্রয়োজন হয়। 100 থেকে 175 সেন্টিমিটার গড় বার্ষিক বৃষ্টিপাতে আখ ভালো জন্মে। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সাহায্যে আখ চাষ করা হয়। বৃষ্টিপাত বেশি হলে, বিশেষ করে শীতকালে, আখের রসের মিষ্টতা হ্রাস পায়। শীতকালে আখ পরিণত হয়, ওই সময় শুষ্ক জলবায়ু প্রয়োজন। দিয়েছে তাপমাত্রা, আখ চাষের জন্য 21 ডিগ্রি থেকে 26.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, মানে 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজের অঙ্কুরোদ্গম ভালো হয়। 18.2 ডিগ্রি সেলসিয়াসের কম এবং 32.2 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আখের বৃদ্ধি ব্যাহত হয়। আলোক, আখের বৃদ্ধিকালে দীর্ঘ দ্বিভাভাগ ও পরিণত হওয়ার সময় ক্ষুদ্র দ্বিভাভাগ দরকার। আখ পরিণত হওয়ার সময় শুষ্ক সূর্য কিরণোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন, এতে রসের শর্করার পরিমাণ বাড়ে। মাটি, আখ প্রায় সব রকম মাটিতে হলো দোআঁশ, বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে ভালো জন্মে। জমিতে জলসেচ ও জল নিকাশের ভালো ব্যবস্থা থাকা দরকার। আখ প্রায় সারা বছরের জমিতে থাকে, তাই সারা বছর রস থাকে এমন মাটি আখ চাষের পক্ষে উপযুক্ত। মাটির পিএইচ থাকতে হবে 6.0 থেকে 8.0 মধ্যে থাকা দরকার আখ চাষের ক্ষেত্রে। এবার হচ্ছে ভূপ্রকৃতি, ঢালু ও জল দাঁড়ায় না এমন জমিতে আখ চাষের পক্ষে উপযুক্ত। আখ গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে ফসলের ক্ষতি হয়, তাই উত্তম নিকাশিযুক্ত জমিতে আখ ভালো জন্মে। জলের দরকার আছে, কিন্তু জল যদি গাছে দাঁড়িয়ে থাকে, গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু চলবে না, তাই উত্তম নিকাশিযুক্ত জমি আখ চাষের পক্ষে ভালো আর কি। অর্থনৈতিক অবস্থা, মূলধন, আখ চাষ করতে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। আখের বীজন, সার, কীটনাশক ঔষধ প্রভৃতি কেনার জন্য প্রচুর মূলধন লাগে। যেহেতু শ্রমিক, আখ লাগানো, আখের পরিচর্যা, ফসল কাটা ও আখ থেকে গুড় ও চিনি তৈরির কাজে প্রচুর শ্রমিক প্রয়োজন, এজন্য সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। এটা হচ্ছে পাট তন্তু মানে বলকল তন্তু, বাস্ট ফাইবার বা উৎপাদনকারী ফসল। পাট থেকে চট, থলে, অন্যান্য বহু জিনিস তৈরি হয়। ভৌগোলিক অবস্থা, জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু পাট চাষের পক্ষে খুবই উপযুক্ত। পাট বর্ষাকালীন ফসল। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে পাট চাষ সীমাবদ্ধ। বৃষ্টিপাত দেখো, পাট চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত দরকার। বার্ষিক গড় বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার ও মাসিক বৃষ্টিপাত ন্যূনতম 10 থেকে 15 সেন্টিমিটার হলে পাট গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়। বায়ুতে প্রচুর আর্দ্রতা থাকা দরকার। সাধারণত চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে পাট ভালো হয়। আবহাওয়া যত বেশি আর্দ্র হয়, পাট গাছ তত তাড়াতাড়ি বাড়ে। একবারে বেশি বৃষ্টিপাত অপেক্ষা বারে বারে অল্প অল্প বৃষ্টিপাত হলে পাট ভালো হয়। একবারে বেশি বৃষ্টিপাত হলে কিন্তু উল্টো হয়, ভালো হয় না আর কি। পর্যায়ক্রমে বৃষ্টিপাত ও উজ্জ্বল সূর্যগ্রহণ পাট চাষের বৃদ্ধির অনুকূল। পাট গাছ চারা অবস্থায় দাঁড়ানো জল সহ্য করতে পারে না, তবে পাট একটু বড় হলে দাঁড়ানো জল সহ্য করতে পারে। যখন ছোট হয় তখন যদি জল দাঁড়িয়ে থাকে, গাছের গোড়া পচে যায়, পাট নষ্ট হয়ে যায়। এটা একটু বড় হলে আর অতটা অসুবিধা হয় না। পাট গাছ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেশি হলে উৎপাদন ভালো হয়। তাপমাত্রা দেখো, পাট উষ্ণ মানে 24 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে, তবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাট চাষের পক্ষে অনুকূল। অবশ্যই এর বেশি তাপমাত্রা হলো চাষের পক্ষে ক্ষতি হয় না। বর্ষাকালে 28.3 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 21 ডিগ্রি সেলসিয়াস ও বার্ষিক 25.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাট চাষের আদর্শ। আলোক, বড়দিনে অর্থাৎ 12 ঘন্টা বা তার বেশি পাট গাছের বৃদ্ধি এবং অপেক্ষাকৃত ছোট দিনে কম উষ্ণতার ফুল উৎপন্ন হয়। প্রচুর সূর্যালোক গাছের বৃদ্ধির সহায়ক। এবারে মাটি কেমন থাকতে হবে? দোআঁশ ও এঁটেল দোআঁশ পর্যন্ত সব রকম মাটিতেই পাট জন্মে, তবে উর্বর পলি মাটি ও দোআঁশ মাটি পাট চাষের পক্ষে বিশেষ উপযোগী।
মিঠা পাট সাধারণত উঁচু জমিতে এবং তিতা পাট উঁচু নিচু দুরকম জমিতে চাষ করা হয়। মাটির পিএইচ 6.0 থেকে 7.5 থাকলে পাট ভালো জন্মে। ভূপ্রকৃতি দেখো, প্লাবন সমভূমি পাট চাষের পক্ষে খুব ভালো, কারণ বর্ষাকালে প্রতি বছর পলি পড়ে এরকম জমি খুব উর্বর হয়। সমতল ও নিম্নভূমি পাট চাষের বিশেষ উপযোগী। নিম্ন ভূভাগে বদ্ধ জলাশয় যুক্ত অঞ্চলে পাট চাষ বেশি হয়। পাট পচানোর জন্য বদ্ধ জলাশয়ের দরকার। আর পাট যখন কাটার পরে যখন পচানোর জন্য আঁশ বের করা গেছে পচানোর জন্য, তখন কিন্তু বদ্ধ জলাশয়ের দরকার হয়। অর্থনৈতিক অবস্থা, মূলধন। পাট চাষ, পাট কাটা ও পাঁশ থেকে আঁশ সরানোর কাজে প্রচুর ব্যয় হয়। এই জন্য পাট চাষ করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। শ্রমিক, পাট চাষের জন্য প্রচুর সুলভ ও সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। জমি তৈরি, বীজ বোনা, নিড়ান দেওয়া, পাট কাটা, পাট জলে ভিজাতে দেওয়া, দোআঁশ বা আঁশ ছাড়ান ও তা শুকাবার কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। হচ্ছে আলু। আলু কন্দ জাতীয় শস্য। এটি পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড অর্থকরী ফসল ও আমাদের দেশে প্রধান সবজিগুলোর মধ্যে আলু অন্যতম। ভৌগোলিক অবস্থা, জলবায়ু। আলু শীতল জলবায়ুর ফসল। বৃষ্টিপাত কেমন দরকার? অধিক বৃষ্টিপাত আলুর পক্ষে ক্ষতিকারক হলেও আলু গাছের ও কন্দের বৃদ্ধির জন্য নিয়মিত জলসেচ একান্ত প্রয়োজন। পাহাড়ি এলাকায় বিশেষ করে সিমলা অঞ্চলে গ্রীষ্মকালে আলু চাষ করা হয়। এ সময় মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় তাতেই আলুর জলের প্রয়োজন মিটে যায়। আমাদের এদিকে মূলত শীতকালে আলু থাকে, কিন্তু পাহাড়ি এলাকায় বিশেষ করে সিমলা অঞ্চলে গ্রীষ্মকালে আলু চাষ করা হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, যদি প্রশ্ন আসে যে কোন অঞ্চলে গ্রীষ্মকালে আলু চাষ করা হয়, সিমলা অঞ্চলে। এ সময় মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় তাতে আলুর জলের প্রয়োজন মিটে যায় আর কি। সমতল অঞ্চলে আলুতে প্রয়োজন মতো জলসেচ দিতে হয়। সমতল অঞ্চলে শীতকালে অধিক বৃষ্টিপাত হলে আলুতে ধসা রোগের আক্রমণ দেখা যায় এবং এতে আলুর ফলনে ব্যাঘাত ঘটে। তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি ফারেনহাইট, মানে 15.5 থেকে 22.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলু চাষের পক্ষে আদর্শ। 64 ডিগ্রি ফারেনহাইট, মানে 17.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলুর কন্দ গঠন ভালো হয়। এবার দেখো আলোক। পাহাড়ি এলাকায় আলু বড় দিনের ফসল, কিন্তু সমতল এলাকায় আলু ছোট দিনের ফসল। এখানে ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে কোথায় বড় দিনের ফসল? পাহাড়ি এলাকায় আলু বড় দিনের ফসল, কিন্তু সমতল এলাকায় আলু ছোট দিনের ফসল। দীর্ঘ দিবাভাগ ও অধিক তাপমাত্রা এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ গাছের বৃদ্ধির জন্য এবং ছোটবেলা ও অল্প তাপমাত্রা কন্দ গঠনের জন্য বিশেষ উপযোগী। মাটি কেমন লাগবে? খুব এঁটেল মাটি ছাড়া সব রকম মাটিতে আলু চাষ হতে পারে। খুব এঁটেল মাটিতে তো আলু বাড়তে পারবে না, শিকড় বেরোতে পারবে না, সেখানে আলু হতে পারবে না। সেখানে তো মাটিতে জল চলাচল একদম থাকে না, তাহলে খুব এঁটেল মাটিতে হয় না। তবে উর্বর বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ, মানে এঁটেলের সাথে দোআঁশ থাকতে হবে, দোআঁশ মাটিতে আলু চাষ ভালো হয়। জমিতে জলসেচ ও জল নিকাশের ভালো ব্যবস্থা থাকা দরকার, কারণ জমিতে জল নিকাশের ভালো ব্যবস্থা না থাকলে বৃষ্টি হলে বীজ আলু বা পরিণত আলু পচে নষ্ট হয়ে যায়। যদি জল জমে যায়, বৃষ্টিপাত দরকার ঠিক আছে, কিন্তু জল যদি জমে যায় গাছের গোড়ায়, সেক্ষেত্রে আবার নষ্ট হয়ে যায় গাছ। সেই জন্য জল নিকাশের ব্যবস্থা খুব ভালো থাকতে হয়। ভূপ্রকৃতি, সমভূমি আলু চাষের পক্ষে বিশেষ উপযোগী। পাহাড়ি এলাকায় ঢালু জমিতে ধাপ কেটে জমি সমতল করেও আলু চাষ করা যায়। অর্থনৈতিক অবস্থা খুব মূলধন। আলু চাষ করতে অধিক মূলধন দরকার। অন্যান্য ফসলের চেয়ে আলু চাষে প্রাথমিক খরচ খুব বেশি। আলু চাষের জন্য বীজ, সার, কীটনাশক ও রোগনাশক ঔষধ ইত্যাদি বাবদ বেশি খরচ লাগে। এজন্য দিন দিন আলু চাষের খরচ বেড়েই চলছে। শ্রমিক দেখো, আলু চাষে প্রচুর দক্ষ ও সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। জমি তৈরি, সার প্রয়োগ ও আলু লাগানো, মাধ্যমিক পরিচর্যা, জলসেচ, আলু তোলা, আলুর পরিবহন ইত্যাদি কাজে প্রচুর সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। স্টুডেন্টস, আজকে এই শস্যের বৃদ্ধি চ্যাপ্টারটা শেষ হলো এবং এখানে তোমরা বেশ কয়েকটা পার্ট পেয়েছো। পার্ট 6, মানে 6টা পার্টে শস্যের বৃদ্ধি চ্যাপ্টারটা শেষ হয়েছে। তোমরা এগুলো পুরো দেখে নেবে, তাহলে অনেক সুবিধা হবে এবং এগুলো ভালো করে শুনলেই তোমাদের সুবিধা হবে। তবে ছোট ছোট প্রশ্নগুলো তোমরা সহজে তখন করতে পারবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।